নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট গ্রহণ কাল কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী। সব মিলিয়ে আমাদের যে প্রস্তুতি তা আগামীকালকের ভোট গ্রহণকে সম্পূর্ণ নিরাপদ উৎসবমুখর করবে বলে আমরা বিশ্বাস করি। চলছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের টহল। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য আনসার স্ট্রাইকিং ফোর্স নামে যে ফোর্সটি আছে সেখান থেকে একটি দলকে প্রস্তুত রাখা হয়েছে কুইক রেসপন্স করার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে হবে সম্মিলিতভাবে, অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী। বিজিএমইএ এর ঘোষণার পর বন্ধ রয়েছে আশুলিয়ার ৫৫ কারখানা। আহ্বান সত্ত্বেও কাজে যোগ দেয়নি শ্রমিকরা। বিশৃঙ্খলা এড়াতে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন। ছাত্রলীগের দুপক্ষের উত্তেজনার জেরে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা ৬ জানুয়ারি পর্যন্ত স্থগিত। ছাত্রদের হল ছাড়ার নির্দেশ। শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে নতুন বই পৌঁছে দিতে প্রস্তুত শিক্ষা বিভাগ। চট্টগ্রামের ৯টি সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা শুরু। এবং দেশের ভূমি অফিসগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে শক্তিশালী দালাল চক্র। নানা হয়রানির অভিযোগ, সেবা গ্রহীতারা অসহায়। জাতীয় ভূমি কমিশন গঠনের সুপারিশ। আগামীকাল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম। ১৭৪টি ভোট কেন্দ্রের পোলিং অফিসারদের কাছে সরবরাহ করা হচ্ছে এসব সরঞ্জাম। আগামীকালের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এমনটাই প্রত্যাশা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রিজাইডিং অফিসারদের ভিড় আর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাবার এই চিত্র বলে দেয় সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জ। বুধবার সকালে নির্বাচনের সব ধরনের সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে পোলিং অফিসারদের হাতে। বিজিবি ও আনসার সদস্যদের কড়া পাহারায় ১৭৪টি কেন্দ্রের সরঞ্জাম পৌঁছানোর ব্যবস্থা করা হয়। নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষ্যে যে সমস্ত সরঞ্জাম দরকার সমস্ত কিছু আমি যথাসময়ে যথাভাবে বুঝা পেয়েছি। ব্যালট পেপার পেয়েছি, ব্যালট বাক্স পেয়েছি, ব্যালট বাক্স লক করার জন্য লক পেয়েছি, পুলিশ পেয়েছি, আনসার পেয়েছি। তারপরে তো নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আরো বাহিনী থাকবে। এরই মধ্যে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত ৫,৫০০ সদস্য মোতায়েন রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে। নির্বাচনের দিন কাজ করবেন ৯,৫০০ সদস্য। ২,৯৪০ জন আনসার সদস্য সিটি কর্পোরেশন নির্বাচন নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করছে। সর্বমোট ১৭৪টি ভোট কেন্দ্রে ২ জন সশস্ত্র অঙ্গীভূত আনসার সহ ১৪ জন অঙ্গীভূত আনসার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আনসার ব্যাটালিয়ন থেকে ৫০৪ জন সশস্ত্র ব্যাটালিয়ন আনসার সদস্যকে স্ট্রাইকিং টিম হিসাবে দায়িত্ব পালন করার জন্য মোতায়েন করা হয়েছে। র্যাবের তরফ থেকে আমরা ৩টা জোনে ভাগ করেছি। একটা হচ্ছে যে নারায়ণগঞ্জ সদর, একটা হচ্ছে যে শিবজিরগঞ্জ, আর একটা হচ্ছে বন্দর। এখানে ২৭টা ওয়ার্ডের যে বিভিন্ন কেন্দ্রে আমরা নিজেদের মতো করে আমরা ডেপ্লয় করেছি। প্রথমবারের মতো দলীয় প্রতীকের এই নির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন সেজন্য গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যে ইন্টেলিজেন্স রিপোর্ট আছে সেই অনুযায়ী আমরা কিছু কিছু এলাকায় আমাদের প্যাট্রোলিং বাড়াবো। সব মিলিয়েই আমাদের যে প্রস্তুতি তা আগামীকালকের ভোট গ্রহণকে সম্পূর্ণ নিরাপদ, আনন্দমুখর এবং উৎসবমুখর করবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একই সঙ্গে যারা স্ট্রাইকিং এবং মোবাইল ফোর্সের সদস্য আছেন তারা গোটা এলাকাতে প্যাট্রোলিং করছেন যেন আমাদের এই লোকজনরা সহজে এবং নির্দ্বিধায় নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে পারে। এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই সিটির নির্বাচন। গতবারের চেয়ে প্রায় ৭০,০০০ বেড়ে এবার নারায়ণগঞ্জ নগরীতে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৭৪,৯৩১। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২,৩৯,৬৬২ আর নারী ভোটার ২,৩৫,২৬৯। ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৪টি।
বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুরু হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দর্শক, নির্বাচনের প্রস্তুতির সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি নারায়ণগঞ্জে। এই মুহূর্তে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন সহকর্মী রাশেদ লিমন ও নগরের 16 নম্বর ওয়ার্ডের শিশুবাগ স্কুল ভোট কেন্দ্রে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। প্রথমে যাচ্ছি রাশেদের কাছে। রাশেদ, সকাল 11টা নাগাদ বা 11টার কিছু পর থেকেই কিন্তু শুরু হয়েছে রিটার্নিং অফিসার কার্যালয় থেকে এই যে নির্বাচনের যে আনুষঙ্গিক সরঞ্জামাদি, এর মধ্যে ব্যালট বাক্স, ব্যালট পেপার বা পরিচয়পত্র, মানে জাতীয় পরিচয়পত্রের যে ভোটার তালিকা, যে ছবি সম্বলিত ভোটার তালিকা, এগুলো কিন্তু এখান থেকে এই রিটার্নিং অফিসার কার্যালয় থেকে বিতরণ শুরু হয়েছে। এবং আমরা সকাল থেকেই দেখছি যে মোট পুরো এই সিটি কর্পোরেশনে যে 174টি ভোট কেন্দ্র রয়েছে, এরা কিন্তু আসলে অনেক লম্বা সময়ের বিষয় এটি, কারণ প্রত্যেকটা কেন্দ্রের যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার আছেন, তারা আসছেন, এসে সিরিয়াল দিয়ে তার আসলে ভোটার অনুসারে একদম, যদিও আমরা দেখেছি গতকালকেই কিন্তু প্রত্যেকটা কেন্দ্রের যে ভোটার সেই অনুপাতে কিন্তু এখানে সবকিছু সাজিয়ে রাখা হয়েছিল, কিন্তু তারপরে এগুলো আবার একে একে প্রত্যেকটি কেন্দ্রের যে কর্মকর্তা রয়েছে নির্বাচনী, তাদেরকে কিন্তু সব বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং যে কারণে একটু সময় লাগছে। এবং আমরা দেখছি তারপর আস্তে আস্তে কিন্তু সবাই নিয়ে যাচ্ছে। এরই মধ্যে 174টি কেন্দ্রের মধ্যে আমরা যদি জানতে পেরেছি 80 থেকে 85টি কেন্দ্রে কিন্তু এর মধ্যে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে গেছে। এবং রিটার্নিং অফিসারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, তিনি এই প্রক্রিয়াটা অনেক সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবেই তারা এই প্রক্রিয়াটা সম্পন্ন করার চেষ্টা করছেন। এবং সঙ্গে সঙ্গে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, বিশেষ করে কেন্দ্রে যারা থাকবেন, যে 22 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তারাও কিন্তু আসছেন। তারা এসে কিন্তু এই যে এই নির্বাচনী সরঞ্জাম আদিগুলো বয়ে নিয়ে যাচ্ছেন একটি পিক আপে করে, আমরা দেখেছি যে নিয়ে যাচ্ছেন। তো রিটার্নিং অফিসার যেটি বলেছেন, আগামীকাল এই নির্বাচনকে সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা সেরে ফেলেছে। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যদিও দেখেছি এরই মধ্যে যে সেই প্রচার প্রচারণা যে 5 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, তারপর থেকে কিন্তু আসলে তেমন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো ধরনের বড় ধরনের কোনো নাশকতার চেষ্টা, এই ধরনের কিছু আসলে হয়নি, যে কারণে বা প্রার্থীদের মধ্যেও যে একে অপরের প্রতি অভিযোগ থাকলেও খুব বড় আকারে তেমন কিছু না থাকার কারণে নির্বাচন কমিশন যেটা বলছে, এর ফলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, এই বিষয়টিও তাদের কাছে প্রত্যক্ষ হয়েছে। এবং পাশাপাশি ইন্টেলিজেন্স, বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টও তাদের কাছে আছে। এবং তারা যেটা বলছে যে আগামীকালকের এই ভোট গ্রহণ প্রক্রিয়া থেকে শুরু করে পুরো এই 22 ডিসেম্বরের ভোট গ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সুষ্ঠু হবে বলে তিনি দাবি করেছেন। তো এই ছিল রিটার্নিং অফিস থেকে এখনকার মতো আমার কাছে সবশেষ। এই কেন্দ্রে কেন্দ্রে যে এই নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাচ্ছে, সেখানে একটি কেন্দ্রে শিশুবাগ স্কুল কেন্দ্রে রয়েছে সহকর্মী মাহমুদ রাকিব, সেখানকার খবর জানতে চলে যাচ্ছে রাকিবের কাছে। রাকিব, যে 11টার পর থেকে বিভিন্ন ভোট কেন্দ্রের যে ব্যালট পেপার বা ব্যালট বাক্স সেগুলো বিতরণ করা হয়েছে, তা আমরাও দেখেছি 11টার পর থেকে সেগুলো গ্রহণ করে যারা প্রিজাইডিং অফিসার আছেন তার নেতৃত্বে বিভিন্ন ভোট কেন্দ্রে মূলত ব্যালট পেপার, ব্যালট বাক্স তারা নিয়ে এসে ভোট কেন্দ্র রেডি করছেন। তা আপনি দেখছেন যে এই আমরা যেটি আছি শহরের 16 নম্বর ওয়ার্ডের শিশুবাগ স্কুল ভোট কেন্দ্রে, এখানের যদি আমি আপনাকে জানিয়ে রাখি যে এই ভোট কেন্দ্রটি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী সদস্যরা তারা বুঝে নিয়েছেন এবং তারা বলছেন যে এখন থেকেই তারা এখানে নিরাপত্তা যাতে পুরোপুরি থাকে, শতভাগ থাকে, সেজন্য তারা এখন থেকে সচেষ্ট আছেন। আমি আপনাকে জানিয়ে দেই, প্রতিটি ভোট কেন্দ্রে মূলত 8 জন পুলিশ বাহিনীর সদস্য থাকবেন স্থায়ীভাবে, এছাড়া থাকবেন আরো 8 জন আনসার বাহিনীর সদস্য
এরা পুরো ভোট কেন্দ্রটি নিয়ন্ত্রণে রাখবে এবং এর বাইরে আরও থাকবেন 8 জন পুলিশের একটি মোবাইল টিম। তারা এই পুরো ওয়ার্ডটিতে শুধু ভোট কেন্দ্রই নয়, পুরো ওয়ার্ডে তারা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন, বিভিন্ন মহল্লায়, পাড়া মহল্লায়, অলিগলিতে থাকবেন। তো এই বিষয়টিও আমরা কিন্তু দেখেছি। আমি যদি আপনাকে একটু ভিতরে নিয়ে দেখাই, এখানে যে রুমটি আছে সেই রুমে কিন্তু ইতিমধ্যেই ব্যালট পেপার, ব্যালট বাক্স সেগুলো কিন্তু গ্রহণ করে যে যিনি প্রিজাইডিং অফিসার আছেন তিনি কিন্তু সেগুলো কাজ করছেন। আমরা দেখছি যে আপনি যদি একটু আমি আপনাকে এই রুমটিতে দেখাই যে যেখানে মূলত বুথ করা হবে, বুথের বিভিন্ন কাজ করা হবে। আপনি যদি দেখেন যে সে রুমটিতে কিন্তু আমরা দেখছি এখানে যারা সহকারী প্রিজাইডিং অফিসার আছেন তারা কিন্তু ইতিমধ্যেই তাদের যে ব্যালট বাক্স আছে, ব্যালট পেপার আছে সেগুলো নিয়ে তারা কাজ করছেন। আমি আপনাকে বলে দিই যে এই স্কুলটিতে মূলত 10টি বুথ রাখা হয়েছে। এই স্কুলের মোট ভোট কেন্দ্রের মোট ভোটার আছে 3797 জন, যেখানে পুরুষ ভোটার আছেন 1913 জন, মহিলা ভোটার 1884 জন। এছাড়া প্রিজাইডিং অফিসারের আপনি জানেন যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু একজন করে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে যতটি বুথ থাকবে সেই প্রত্যেকটি বুথে কিন্তু একজন করে প্রিজাইডিং অফিসার এবং 2 জন করে পোলিং এজেন্ট থাকবে। এছাড়াও কিন্তু আমি যদি আপনাকে বলে দিই যতজন প্রার্থী আছেন, কাউন্সিলর, মেয়র, প্রত্যেক প্রার্থীর কিন্তু একজন করে পোলিং এজেন্ট থাকবে প্রত্যেকটি বুথে। তো সব মিলিয়ে আমরা বলতে পারি ইতিমধ্যেই সবকিছু বুঝে পাওয়ার পরে এখন কিন্তু ভোট গ্রহণ করার জন্য পুরোপুরি প্রস্তুত সবগুলো ভোট কেন্দ্র। তো মোটামুটি আমার কাছ থেকে নারায়ণগঞ্জ শহরের এই শিশুবাগ ভোট কেন্দ্রের এই ছিল সবশেষ খবর। স্বপ্না। দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মাহমুদ রাকিব এবং এর আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের কাছ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী রাশিদ লিমন। এদিকে কোনো অবস্থাতেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে সিটি কর্পোরেশন এলাকার আশেপাশের এলাকাগুলোতে শাসক দলের ক্যাডাররা নাকি অবস্থান করবে। প্রত্যক্ষ না হলেও পরোক্ষ কায়দায় নির্বাচনের দিন তারা বিভিন্নভাবে তাদের প্রভাব খাটানোর চেষ্টা করবে। ভোটের যে টাইম সকাল 8টা থেকে 4টা পর্যন্ত যে টাইম, এই সময়ে ভোট গ্রহণ নিশ্চিত করে বিএনপির পোলিং এজেন্ট এবং অন্যান্য সমর্থকরা তারা ফিরে আসবে। ভোট বর্জনের কোনো প্রশ্নই আসে না। দুপুরের সময় আরো থাকছে। 1 জানুয়ারি রাজধানীতে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ হয়েছে অধিকাংশ প্যাভিলিয়নের কাজ। ভোগান্তি কমাতে এবার টিকিট বিক্রি হবে অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2030 সালের আগেই বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে কাজ করছে সরকার। সকালে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই আয়োজিত নিউ ইকোনমিক থিংকিং বাংলাদেশ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সম্মেলনে অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, এফবিসিসিআই এর সভাপতি ও ডিসিসিআই এর সভাপতি বক্তব্য রাখেন। ঢাকার কৃতি সন্তান হিসেবে আনোয়ার গ্রুপের চেয়ারম্যানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গ্রামের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। সম্মাননা গ্রহণ করলেন। যেভাবে এমডিজি অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বব্যাপী একটি উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এসডিজি অর্জনেও বাংলাদেশ ইনশাআল্লাহ রোল মডেল হবে। গ্রাম পর্যায়ে আমরা উন্নয়ন করতে চাচ্ছি। আমাদের দেশে কোনো কুঁড়ে ঘর থাকবে না, প্রতিটি মানুষের একটি ভালো বাসস্থান হবে। 2041 সালে আমাদের অর্থনীতি এশিয়ার আঞ্চলিক অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। দারিদ্র্যসীমা 2005 সালে যা ছিল প্রায় 40%, সেখান থেকে আমরা কমিয়ে 2015 সালে 22.4-এ নামিয়ে এনেছি। মাথাপিছু আয় বর্তমানে $1466 হয়েছে। আগামী 2021 সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আমরা আলো জ্বালবো, কোনো ঘর অন্ধকার থাকবে না। 41 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে আমরা আমাদের মহাপরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি। ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আসুন আমরা দেশের মানুষের জন্য কাজ করি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 9 প্রকৌশলীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতরাতে ঢাকা বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন বাংলাদেশ বিমানের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের পরিচালক এস.এম. আসাদুজ্জামান। এ ঘটনায় সম্প্রতি বরখাস্ত হওয়া 9 প্রকৌশলীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হলেও এখনো পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ। গত 27 নভেম্বর প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ঢাকা থেকে হাঙ্গেরি যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটে। কারণ অনুসন্ধানে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রতিটি কমিটির রিপোর্টে এটি মনুষ্য সৃষ্টির ত্রুটি বলে নিশ্চিত করা হয়েছে। বেতন ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের অসন্তোষের জের ধরে সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চলে 55টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। শ্রমিক নেতাদের আহ্বান সত্ত্বেও সকাল থেকে কাজে যোগ দেয়নি শ্রমিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কারখানার সামনে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোর থেকে পুলিশ, র্যাব সহ 15 প্লাটুন বিজিবি আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে। গত শনিবার থেকে ন্যূনতম 10,000 টাকা মজুরির দাবিতে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। এরপর সরকারের 3 মন্ত্রীর সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকে বাড়ি ভাড়া না বাড়ানোর বিষয়ে সমঝোতা হলেও কাজে যোগ দেয়নি তারা। মঙ্গলবার কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয় বিজিএমইএ। চলমান এই ঘটনার সূত্রপাত হয় উইন্ডি অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানায়। সকালে ওই কারখানার মূল ফটকে 121 জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করে নোটিশ টানানো হয়েছে। 59টা ফ্যাক্টরি আজকে বন্ধ আছে। এই কারণে আনুমানিক শ্রমিক সংখ্যা প্রায় 1,51,000। এই কারণে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে প্রায় 1000 পুলিশ মোতায়েন আছে। এছাড়া ইন্টেলিজেন্স উইং কাজ করে যাচ্ছে আমাদের, যাতে ওই 1.5 লক্ষ শ্রমিক এসে আইন শৃঙ্খলার অবনতি ঘটাইতে না পারে। দর্শক, এই মুহূর্তে সাভারের আশুলিয়ায় রয়েছেন সহকর্মী তারেকুজ্জামান শিমুল। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, মালিক পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এই আশুলিয়া সাভার অঞ্চলের 59টি পোশাক কারখানা কিন্তু এখনো পর্যন্ত বন্ধ আছে। সকাল থেকে যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে আসলে গতকাল রাতের পর থেকে কোনো কারখানায় আসলে আর খোলা হয়নি এবং শ্রমিকদেরকে গোটা এলাকায় জানিয়ে দেওয়া হয়েছে মাইকিং করে, এবং পাশাপাশি প্রত্যেকটি কারখানার গেটের প্রধান যে ফটক, সেখানে প্রধান ফটকের সামনে একটি নোটিশ টানানো হয়েছে, বন্ধের নোটিশ, এবং সেখানে উল্লেখ করা হয়েছে আসলে যে এই কারখানাগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে। এবং গত 9 দিন যাবৎ যে বিভিন্ন কারখানায় যে শ্রমিক অসন্তোষ চলছিল বেশ কয়েকটি দাবির প্রেক্ষাপটে, এবং সেই প্রেক্ষাপটেই গতকাল বিজেএমইর পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয় এবং সেই সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে বলে মালিক পক্ষ থেকে জানানো হয়েছে। তো আজকে এখানে আসার পর থেকে যেমনটি আমরা দেখেছি আসলে শ্রমিকরাও এই কারখানার কোথাও তারা এসে কারখানায় প্রবেশের চেষ্টা করেনি, এবং পুলিশও আমাদেরকে জানিয়েছে যে গতকাল রাতের পর থেকে কোনো শ্রমিককে আসলে এলাকায় তেমনভাবে ভিড় করতে দেখা যায়নি। তো এমন আমরা সকালে আসার পর যেমনটি দেখেছিলাম আসলে এই আবদুল্লাপুর বাইপাইল সড়কটি সকালে কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল, শ্রমিক অসন্তোষ কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে সেই আশঙ্কায়, কিন্তু পরবর্তীতে 8:30 নাগাদ সে সড়কটি খুলে দেওয়া হয়। এবং এখন যদি আপনি আমার ডান দিকে দেখেন তাহলে দেখতে পাবেন যে আসলে এই সড়কটি দিয়ে পুরোটাই যানজটের সৃষ্টি হয়েছে। তো জনজীবন এখানকার আশপাশে যেমনটি আমরা দেখছি আসলে খুবই স্বাভাবিক, এবং শ্রমিকদের যেহেতু এখানে তেমন কোনো ভিড় লক্ষ্য করা যায়নি, সুতরাং পুলিশের পক্ষ থেকে তারা বলছেন যে আসলে এখন পর্যন্ত যে অবস্থা বিরাজ করছে সেই অবস্থায় আসলে তারা অব্যাহত রাখবেন যতক্ষণ না পর্যন্ত শ্রমিকদের সাথে কথা বলে মালিক পক্ষ সিদ্ধান্ত নিচ্ছে যে তারা কবে নাগাদ এই কারখানাগুলো খুলবে। তো কারখানা শিল্প অঞ্চলের এখানে যেহেতু অধিকাংশ এখানে যে 1100 বিভিন্ন ধরনের কারখানা আছে বলে আমরা জানতে পেরেছি, তার মধ্যে অন্তত 750 পোশাক কারখানা আছে, যেটি থেকে সরাসরি শুধুমাত্র রপ্তানির উদ্দেশ্যে পোশাক তৈরি করা হয়। তো যেহেতু রপ্তানি করা এই পোশাকগুলো হচ্ছে প্রত্যেক একটা শিডিউল টাইম থাকে, এবং সেই নির্দিষ্ট সময়ের মধ্যে বিদেশিতে যারা বাংলাদেশে পোশাক খাতে যারা বিনিয়োগ করে থাকেন কিংবা যারা অর্ডার দিয়ে থাকেন সেটি সেই নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আসলে তারা চেষ্টা করেন। সুতরাং এই খাতে কোনোভাবে যেন অস্থিরতা তৈরি না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সবাই সদস্য আছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো আমরা আরেকটি জিনিস দেখতে পেরেছি আসলে আশপাশে এই পুলিশের পাশাপাশি বিজিবি এবং র্যাবের বেশ কয়েকটি টহল টিম তারা কিছুক্ষণ পরপরই টহল দিচ্ছেন। তো এই যতক্ষণ পর্যন্ত এই সমস্যা সুরাহা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে এই ধরনের আইন শৃঙ্খলার টহল অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ অবস্থা। দর্শক, শ্রমিক অসন্তোষের জের ধরে সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চলে 55টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এই বিষয়ে সেখান থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী তারেকুজ্জামান শিমুল। এদিকে পুলিশের আইজি শহীদুল হক বলেছেন, একটি মহলের ইন্ধনে আশুলিয়ায় পোশাক কারখানায় অসন্তোষ বিরাজ করছে।
সকালে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের তিনি একথা বলেন। তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। মামলাটি পুলিশ কমিশনারকে আমি অনুরোধ করেছি আমাদের গোয়েন্দা পুলিশের কাছে নিয়ে আসবে। আমরা এখানে ভালো কর্মকর্তা নিয়োগ করব। আমরা তদন্ত করে এর সাথে কারা সম্পৃক্ত, তাদের কোনো ক্রিমিনাল ইন্টেনশন ছিল কিনা, কি কারণে করা হয়েছে, সেগুলো আমরা তদন্তে বেরিয়ে আসবো ইনশাল্লাহ। শান্তিপূর্ণ পরিবেশে গার্মেন্টস সেক্টরকে উত্তপ্ত করা, এটা আমরা মনে করি কোন ষড়যন্ত্রের অংশ। কাজে এই বাংলাদেশে জনস্বার্থ পরিপন্থী কোন ষড়যন্ত্রই আমরা বরদাস্ত করব না। পুলিশ, র্যাব, বিজেপি আমরা মোতায়েন করছি এবং আমরা অত্যন্ত কঠোর অবস্থানে আছি। নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে আলোচনার জন্য আজ বঙ্গভবনে যাবেন এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ। বিকাল ৩টায় কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপির 10 জনের একটি প্রতিনিধি দল এবং বিকাল 4:30টায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের 10 জনের প্রতিনিধি দল বঙ্গভবনে যাবেন। নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনার জন্য প্রথম ধাপে বিএনপি সহ নিবন্ধিত 5টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা 6 জানুয়ারি পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ক্লাস পরীক্ষা স্বাভাবিক রাখার দাবিতে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সিন্ডিকেট সভায় 6 জানুয়ারি পর্যন্ত ছাত্রদের 3টি হল বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল থেকে ছাত্ররা হল ছাড়তে শুরু করেন। ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতরাতে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকালে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। পরে বেলা 11টায় সিন্ডিকেট সভায় 6 তারিখ পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এদিকে শিক্ষা কার্যক্রম বন্ধের প্রতিবাদে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করে। তবে ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও 2016-17 শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশাসন দেখা গেল কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে ক্যাম্পাস বন্ধ করে দিল। আমরা অলরেডি 1 বছর সেশন জেটে আটকে আছি। আমরা চাই না আমাদের জীবন থেকে আরো একটা বছর চলে যাক। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তের প্রতিবেদনটা কোথায়? আমরা তো সঠিক সিদ্ধান্ত জানতে পারছি না, এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের বিরুদ্ধে চলে যাচ্ছে। পরিস্থিতির আরো অবনতির উৎকল্পে বিশ্ববিদ্যালয়ে 6 জানুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেক্ষেত্রে হল বন্ধ থাকবে? ছাত্রদের হলগুলি বন্ধ থাকবে 6 জানুয়ারি পর্যন্ত। ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষের সময় এক শিক্ষকের মৃত্যুর ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সহ 7 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, সকালে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান এস.এম. আবুল হাশেম বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মুসলিম উদ্দিন ও তার ছেলে, ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিফাত খান রাজীব সহ 7 জনের নাম উল্লেখ রয়েছে। মামলাটি সরাসরি ময়মনসিংহ 2 নম্বর আমলি আদালতে দায়ের করা হয়েছে। গত 27 নভেম্বর ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলন করে শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। সে সময় এক শিক্ষকের মৃত্যু হয়। মামলায় আসামি অ্যাডভোকেট মুসলিম উদ্দিন, তার সন্তান অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, প্রিন্সিপাল ফুলবাড়িয়া মহাবিদ্যালয় উপাধ্যক্ষ আমজাদ হোসেন এবং ওসি ফুলবাড়িয়া রিফাত খান রাজীব, এএসআই রফিকুল ইসলাম রফিক এবং এএসআই রতন সাহেব, তাদের সহ মোট 20-25 জনের নামে অজ্ঞাতনামা সহ এদের মামলা করা হয়েছে। দেশের ভূমি অফিসগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে শক্তিশালী দালাল চক্র। আর এই দালালদের দৌড়াতে অসহায় সেবাগ্রহীতারা। পরিস্থিতি এমন যে দালালদের কারণে দিনকে দিন ম্লান হচ্ছে ভূমি অফিসের অর্জনও। ভূমি গবেষকদের মত, এক্ষেত্রে জনসাধারণ তথ্য সেবাগ্রহীতাদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি হয়রানি ও দুর্ভোগ লাঘবে একটি জাতীয় ভূমি কমিশন গঠনেরও সুপারিশ তাদের। মন্ত্রী বলছেন, ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজ করার কাজ চলছে। এটি সম্পন্ন হলে কাজের গতি যেমন বাড়বে, তেমনি হয়রানিও কমবে। সাইদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। সবাই বলে ভূমি অফিস নাকি দুর্ভোগ আর ভোগান্তির অপর নাম। সত্যি কি তাই? সেটি জানতে আজ আমরা নারায়ণগঞ্জের রূপগঞ্জে।
তুলনামূলক পরিপাটি এই অফিসে ঢুকেই অসংখ্য নোটিশ চোখে পড়ে, যার একটিতে বলা হচ্ছে সেবা গ্রহণে সমস্যা হলে সরাসরি এসিল্যান্ডকে ফোন করুন। কিন্তু অনেকেই সে কাজটি করেন না। এই যেমন মজিবর সাহেব, তিনি 15% জমি খারিজ করাতে চান। এই পরিমাণ জমির খারিজ মূল্য হওয়ার কথা 2 থেকে 2,500 টাকা, কিন্তু মজিবর ভূমি অফিসের তেমন কিছু বোঝেন না। তাই এসিল্যান্ডকে ফোন করা তো দূরের কথা, অফিসের কারো সাথে যোগাযোগ না করে খারিজ ফর্ম কিনতে গেলেন বাহিরের ফটোকপির দোকানে। মজিবরের মতো আমরাও জানতে চাই কিভাবে খারিজ করাতে হয়। দোকানি সাইদ 5 পাতার একটি ফর্মের দাম 100 টাকা রেখে সেটি পূরণ করতে আমাদের পাঠালেন তারই ছোট ভাই শরীফের মুজি দোকানে। বলা চলে মুজি দোকানেই চলছে ভূমি অফিসের কাজ। শরীফ অল্প কিছু শূন্যস্থান পূরণ করে বড় ভাই সাইদকে ফর্ম পূরণের টাকা বুঝিয়ে দিতে বললেন। শুরুতে এই কাজের জন্য যা খুশি দিয়েন এমন কথা বললেও এবার সাইদের ভিন্ন সুর। আমরা সাইদের মাধ্যমে জমির খারিজ করাতে চাই, শুনতে চাই খারিজ করতে কত টাকা প্রয়োজন। কত লাগবে? 11,000 টাকা শুধু রূপগঞ্জ নয়, দেশের বেশিরভাগ ভূমি অফিসকে ঘিরেই গড়ে উঠেছে এমন দালাল চক্র। রূপগঞ্জের এসিল্যান্ড বললেন, এসব বন্ধে জনসাধারণকে সচেতন হতে হবে। আমার পরামর্শ একটাই, সেটা হচ্ছে যে এসিল্যান্ডের দরজা সবসময় আপনাদের জন্য খোলা আছে। আপনারা অফিসে আসেন, সরাসরি কারোর সাথে কথা বলার দরকার নেই, সরাসরি আপনার এসিল্যান্ডের কাছে আসেন। দুর্ভোগ লাঘবে ভূমি কমিশন গঠনের সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। একটা চলমান একটা প্রক্রিয়া, ধারাবাহিকভাবে এটার এই দুর্নীতি তদন্ত হওয়া দরকার। দুর্নীতি দমন কমিশনের মতো একটা জাতীয় ভূমি দুর্নীতি তদন্ত ব্যুরো বা কমিশন গঠন করা। অন্যদিকে মন্ত্রী বলছেন, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের কাজ চলছে। এটি শেষ হলে সেবা গ্রহীতা ও কর্মকর্তা সবার জন্যই সুবিধা হবে। এক্ষেত্রে মানুষের ভোগান্তি অনেক। এই ভোগান্তির কারণে বিভিন্ন রকমের দুর্নীতিও শুরু হয়ে যায়। এগুলো দূর করার একমাত্র উপায় ডিজিটাইজেশন। যথাসম্ভব অল্প সময়ের ভিতরে আমরা এই কাজ সম্পন্ন করব। সংশ্লিষ্টরা মনে করেন, দেশের ভূমি অফিসগুলোতে যে পরিমাণ নথি আছে সেগুলো ডিজিটাল না করলে নষ্ট হয়ে অপূরণীয় ক্ষতি হতে সময় লাগবে না। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের হাতে 2017 সালের নতুন বই পৌঁছে দিতে সব প্রস্তুতি শেষ করেছে রাজশাহী শিক্ষা বিভাগ। তবে শতভাগ বই স্কুলে না পৌঁছালেও বাকি সময়ের মধ্যে পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেছেন স্কুলের প্রধান শিক্ষকরা। আর নতুন বই প্রত্যাশী শিক্ষার্থীরাও অধীর আগ্রহে এই দিনটির জন্য অপেক্ষা করছে। এতে খুশি অভিভাবকরাও। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। নামি দামি স্কুলে ভর্তি যুদ্ধের পাশাপাশি ইতিমধ্যে শেষ হয়েছে রাজশাহীতে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। ফলাফল প্রকাশের পর এখন অপেক্ষা শুধু নতুন ক্লাসে ভর্তির। গত বছরের ন্যায় এবারও 1 জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে প্রায় প্রস্তুত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। তাই গুদামে পালা জমছে নতুন বইয়ের, যা পর্যায়ক্রমে পৌঁছে যাচ্ছে জেলা, উপজেলা ও মহানগরীর প্রতিটি স্কুলে। 80% বই চলে এসছে, আর এখনো যে সময় আছে বাকি 12-13 দিন, এর মধ্যেই আমরা ধরে নিব যে আর 20% পৌঁছে যাবে। আমরা আশা করছি যে 1 তারিখ থেকে আমরা বই বাচ্চাদের হাতে উৎসবমুখর পরিবেশে আমরা দিয়ে দিতে পারবো। তবে এখনো শতভাগ বই হাতে না পেলেও বাকি সময়ের মধ্যে সব পৌঁছে যাবে বলে আশা প্রধান শিক্ষকের। বছরের শুরুতে উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার বাড়তি আগ্রহ সৃষ্টি করে বলে দাবি তাদের। 1 জানুয়ারি 2017-তে আমরা উৎসবমুখর পরিবেশে এই বইগুলি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করব। এবারও আমরা সরকারের সঙ্গে বই উৎসবে যোগ দিচ্ছি এবং আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। এদিকে বছরের প্রথম দিন নতুন বই হাতে পাওয়ার আশায় এখন থেকে উন্মুখ হয়ে আছে অনেক শিক্ষার্থী আর উচ্ছ্বাসিত অভিভাবকেরাও। নতুন বই কয়েকদিন পরে পাবো, এটার জন্য অনেক অপেক্ষা। নতুন বইয়ে অনেক নতুন আইটেম থাকে, নতুন অনেক কিছু শেখা যায়, সৃজনশীল থাকে। বাচ্চাদের যে আনন্দ নতুন বই পেয়ে, এইটা আসলে আমার বাবারাও তো খুব ভালো লাগে আমাদের এটা। আসন্ন শিক্ষাবর্ষে প্রাথমিকে 2000 স্কুলে 3 লাখ শিক্ষার্থীর জন্য 15,50,000 বই, আর মাধ্যমিকে 1000 স্কুলে 3.5 লাখ শিক্ষার্থীর জন্য প্রয়োজন 30 লাখ নতুন বইয়ের। ইতিমধ্যে 80% বই স্কুলগুলোতে পৌঁছেছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।
চট্টগ্রাম নগরীর 9টি স্কুলে আজ থেকে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা। চলবে আগামী 26 ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিন সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত নগরীর 4টি স্কুলে পঞ্চম, অষ্টম ও সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব স্কুলের 8টি কেন্দ্রে 980 আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছে 11,882 জন শিক্ষার্থী। দ্বিতীয় ধাপে আগামী 23 ডিসেম্বর এবং তৃতীয় ধাপে আগামী 26 ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানায় কর্তৃপক্ষ। সকালে নগরীর ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পরিদর্শনে আসেন জেলা প্রশাসক শামসুল আরেফিন। এ সময় ভর্তি পরীক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এদিকে অভিভাবকরা স্কুলগুলোতে আসন সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন। অনেক স্টুডেন্ট তাছাড়া ওরা ভয়টা একটু বেশি পায়, এর মধ্যে আবার সিটও কম। কারণ এখানে মুক্তিযোদ্ধা কোটা আছে, উপজাতির কোটা আছে, তারপর আপনার প্রতিবন্ধী আছে, তো আর এদের জন্য রইল কি? শিক্ষকদের কোটা আছে। একটা পরীক্ষা দিলে একটা স্কুলে চয়েস, এদের জন্য বাচ্চাদের জন্য টেনশন যেমন বেড়ে গেছে তেমন গার্ডিয়ানদের জন্য টেনশন বেড়ে গেছে। অত্যন্ত নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে কোলাহল মুক্ত পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষার্থীদের ভিতরে আপনারা দেখেছেন যে তারা অত্যন্ত মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছে। আমি মনে করি যে আমরা ইনশাল্লাহ এই ধারা অব্যাহত রাখতে পারবো। শান্তিপূর্ণভাবে সবাই যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে সবাই সুন্দরভাবে পরীক্ষা দিতে সক্ষম হবে। দুপুরের সময় আরো থাকছে। মেক্সিকোয় আতশবাজির মার্কেটে বিস্ফোরণে অন্তত 29 জন নিহত, আহত অর্ধশতাধিক, চলাচলে সতর্কতা জারি। পহেলা জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ইতোমধ্যে অধিকাংশ প্যাভিলিয়নের কাজ শেষ হলেও অগ্রগতি নেই সাধারণ স্টল নির্মাণে। তবে 29 ডিসেম্বরের মধ্যে মেলার সব প্রস্তুতি শেষ করার প্রত্যাশা রফতানি উন্নয়ন ব্যুরোর। মানুষের ভোগান্তি কমাতে এবার প্রথম মেলাস্থলের বাইরে অনলাইনেও টিকিট বিক্রি করা হবে। এছাড়া এখন থেকে মেলায় প্রতি বছর রফতানি ট্রফি প্রদান করা হবে বলে জানান বাণিজ্য সচিব। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিবলি। আগারগাঁওয়ে 22তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজনের কর্মযজ্ঞ এখন শেষ পর্যায়ে। মেলায় লাখ লাখ মানুষের সমাগম হওয়ায় পণ্য ব্র্যান্ডিং এর সুবর্ণ সুযোগ হিসেবে দেখে দেশি বিদেশি বিভিন্ন কোম্পানি। তাই ক্রেতা দর্শনার্থী আকর্ষণের দৃষ্টিনন্দন স্টল নির্মাণে দেখা গেছে এক ধরনের প্রতিযোগিতা। কাঠ, স্টিল ও মেটালের ফ্রেমে নির্মিত স্টলগুলোর অবয়বে পণ্যকে যেমন হাইলাইট করা হয়েছে তেমনি ক্রেতা আকর্ষণে বৈচিত্র্য আনা হয়েছে। প্রিমিয়ার প্যাভিলিয়নগুলোর কাজ প্রায় শেষের পথে বলে জানালেন সংশ্লিষ্টরা। প্রোডাক্টগুলোকে হাইলাইট করার জন্য আমরা বাইরে থেকে অনেক বেশি লাইট ইউজ করছি, তারপর আমাদের ব্র্যান্ডটাকে ফোকাস করার চেষ্টা করছি। এখানে অ্যাটেন্ড করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ব্র্যান্ডিংটা হচ্ছে মেইন, আর আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো কাস্টমারদেরকে জানানো। আমরা তো ইলেকট্রনিক প্রোডাক্ট এবং এই কারণে আমাদের প্যাভিলিয়ন ডিজাইনে এবং এর সারফেসে আমাদের হচ্ছে গিয়ে ওই হাইটেক এক্সপোজার দেওয়ার আমরা চেষ্টা করছি। মেলায় 20টির বেশি দেশ অংশগ্রহণ করবে জানিয়ে বাণিজ্য সচিব বললেন, এবার মেলা অনেক বেশি বর্ণিল হবে। আর রফতানিকারকদের উৎসাহিত করতে 68টি প্রতিষ্ঠানকে দেওয়া হবে রফতানি ট্রফি। রপ্তানি ট্রফিটা দেওয়া হলে বাণিজ্য এবং রপ্তানি দুটার সাথে ওতপ্রোতভাবে দুটো জড়িত, এবং এই ট্রফিটা যখন আমরা দেব এবং এরপরে বাণিজ্য মেলা উদ্বোধন হবে, এবার আয়োজনটা আগের চেয়ে অনেক বেশি কালারফুল হবে। এদিকে ইপিবি জানায় এবার প্রথমবারের মতো অনলাইনে টিকিট বিক্রি করা হবে। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হবে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিশাল একটা কিউ হয়ে যায় টিকিটের জন্য, সেজন্য আমরা এবার অনলাইন টিকেটিং এরও আমরা ব্যবস্থা করেছি। আমরা সিকিউরিটিটাকে অন্য বছরের তুলনায় এবার আরেকটু গুরুত্ব দিয়ে দেখছি। 5 লেয়ারের মতো আমাদের সিকিউরিটি থাকে, আর সিসিটিভির সংখ্যা আমরা বাড়িয়ে দিয়েছি। মেলায় মেগা মিনি প্যাভিলিয়ন সহ মোট 560টি স্টল থাকবে। দর্শনার্থীরা মেলায় কোথায় কি আছে ওয়েবসাইটে সব দেখতে পারবেন। আর মেলার প্রবেশ মূল্য শিশুদের 20 ও প্রাপ্তবয়স্কদের 30 টাকা। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। 2017 সালের ডিসেম্বরে ঢাকায় জাতীয় দুর্যোগ ও প্রতিবন্ধিতা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সামনে রেখে সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে এ বিষয়ে গঠিত জাতীয় টাস্কফোর্সের প্রথম সভায় এ তথ্য জানানো হয়। সম্মেলনে বিভিন্ন দেশের প্রায় 1000 প্রতিনিধি অংশ নেবেন। দেশে প্রায় 15 লাখ প্রতিবন্ধী রয়েছে উল্লেখ করে এ সময় বক্তারা বলেন, সম্মেলনে প্রতিবন্ধীদের মানসিক স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করা হবে। সভায় টাস্কফোর্সের আহ্বায়ক সাইমা হোসেন যে কোনো দুর্যোগে উদ্ধার অভিযানের সময় প্রতিবন্ধীদেরকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে সরকারকে আহ্বান জানান। বাংলাদেশে একটা কনফারেন্স হিসাবে না, একটা ইন্টারন্যাশনাল ফোরামে আপনারা নিয়ে গিয়েছেন এবং
এত বড় একটা সম্মান আর রেকগনিশন পেয়েছেন। এটা আবারও পরিচয় দেয় যে বাংলাদেশ সব থেকে ইনোভেটিভ এবং ফোরসাইটেড একটা দেশ। আমরা উন্নত মান কাজ করি। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাংলাদেশের ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং আমাদের এই ঢাকা ডিক্লারেশনকে অত্যন্ত আন্তরিকতার সাথে তিনি গ্রহণ করেছেন এবং বিশ্বে এটা নন্দিত হয়েছে। রাজধানীর কামরাঙ্গীর চরে আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড এবি ব্যাংকের 103তম শাখার উদ্বোধন করা হয়েছে। সকালে কামরাঙ্গীর চরে রনি মার্কেট এলাকায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ব্যাংকের শাখা উদ্বোধন করেন। এবি ব্যাংকের সব শাখার মতোই এই শাখাতেও ইন্টারনেট পেমেন্ট গেটওয়ে ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা ভিসা, মাস্টারকার্ড ও নেক্সাস কার্ডের মাধ্যমে বিল দিতে পারবেন। দেশের বাইরের খবর। মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি আতশবাজি মার্কেটে বিস্ফোরণে অন্তত 29 জন নিহত ও আহত হয়েছে 70 জন। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। এই ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলের আশপাশে চলাচলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় তুলতেপেক এলাকায় মঙ্গলবার আতশবাজির বাজারে কয়েক দফা বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ও আগুনের ফুলকি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে দেখা যায়। মেক্সিকো সিটি থেকে 32 কিলোমিটার দূরে স্যান পাবলিতো মার্কেটে এই দুর্ঘটনায় প্রায় 100 জন হতাহত হয় বলে জানায় গণমাধ্যম। পরিস্থিতি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকলেও আশপাশের সড়কে যান চলাচল স্থগিত রাখার পাশাপাশি লোকজনের চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আপাতত দগ্ধদের উন্নত চিকিৎসা দেয়াকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। বিস্ফোরক কোনো দ্রব্য থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ক্রিকেট প্রসঙ্গ। নিউজিল্যান্ড সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে 50 ওভারের এই ম্যাচে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা খেলবে বিসিবি একাদশ নামে। ওয়েনগারের কোভাম ওভালে কাল ভোর রাত 4টায় শুরু হবে দু দলের ম্যাচটি। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের সেরা একাদশ নির্বাচনের আগে এই প্রস্তুতি ম্যাচের মাধ্যমে ক্রিকেটারদের যাচাই করে দেখবেন। তামিমের সাথে ওপেনিংয়ে থাকবেন ইমরুল কায়েস, তবে ওয়ান ডাউনে মাহমুদুল্লাহর বদলে দেখা যেতে পারে সৌম্য সরকার কিংবা সাব্বির রহমানকে। প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডের সুযোগ পাওয়া মেহেদী মিরাজ, তানভীর হায়দার ও শুভাশিসকে এই ম্যাচে আরেকবার পরখ করে নেবে টাইগারদের টিম ম্যানেজমেন্ট। তাই স্পিড স্টার তাসকিন আহমেদ ও ইনজুরি থেকে সেরে ওঠা মুস্তাফিজকে এই ম্যাচে খেলানো হলেও পুরো ওভার বোলিংয়ে নাও দেখা যেতে পারে। 26 ডিসেম্বর ক্রাইস্ট চার্চের হেগলি ওভালে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ড। এটা আমার অনেক দিনের ড্রিম ছিল যে আমি যাতে ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারি। আমার এটা ছোটবেলা থেকে স্বপ্ন ছিল এটার, তো ইনশাআল্লাহ এটা যদি পূরণ হয় আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর টিমের একটা প্ল্যান থাকবে, আর যদি আমি 11-এ চান্স পাই ইনশাআল্লাহ টিমের প্ল্যান অনুযায়ী বোলিং করার চেষ্টা করব। যুব এশিয়া কাপ ক্রিকেটের খবর। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে আজ মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3টায়। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 4 উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচেও সিঙ্গাপুরকে 7 উইকেটে হারায় সাইফ হাসানের দল। তবে পাকিস্তানের বিপক্ষে 1 উইকেটে হারলেও রান রেটে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের যুবারা। দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে বাংলাদেশ 35টি ম্যাচে খেলে জয় পেয়েছে 20টিতে আর হেরেছে 14টি ম্যাচে। অন্যদিকে এই আসরে নেপাল ও মালয়েশিয়ার বিপক্ষে জয় পেলেও লঙ্কান যুবারা হেরেছে ভারতের বিপক্ষে। স্বাগতিকদের হারাতে পারলে লাল সবুজের প্রতিনিধিরা ফাইনালে মুখোমুখি হবে ভারতের। পাকিস্তানের বিপক্ষের ম্যাচের ভুল শুধরে ফাইনাল নিশ্চিত করতে চায় বাংলার যুবারা। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট গ্রহণ কাল। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী। চলছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের টহল।
ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে হবে সম্মিলিতভাবে, অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী। বিজিএমইএ এর ঘোষণার পর বন্ধ রয়েছে আশুলিয়ার ৫৫ কারখানা। আহ্বান সত্ত্বেও কাজে যোগ দেয়নি শ্রমিকরা। বিশৃঙ্খলা এড়াতে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন। ছাত্রলীগের দুপক্ষের উত্তেজনার জেরে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা ৬ জানুয়ারি পর্যন্ত স্থগিত। ছাত্রদের হল ছাড়ার নির্দেশ। শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন নতুন বই পৌঁছে দিতে প্রস্তুত শিক্ষা বিভাগ। চট্টগ্রামে ৯টি সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা শুরু। এবং দেশের ভূমি অফিসগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে শক্তিশালী দালাল চক্র। নানা হয়রানির অভিযোগ, অসহায় সেবাগ্রহীতারা। জাতীয় ভূমি কমিশন গঠনের সুপারিশ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি আর সঙ্গে থাকুন সময়।